ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারের বোর্ড সিকিউ সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম। এখন দেখব রাজশাহী বোর্ড 24 সালের প্রশ্নের সলভ। বলা হচ্ছে কাজ কাকে বলে, বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। তারপর বলা হচ্ছে মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায়। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আমরা চলো এটা সলভটা একটু দেখি। সো মাটির নিচে তেল বা গ্যাস আছে কিনা সেটা আমরা শনাক্ত করি কিভাবে, পুরো প্রসেসটা আমরা তোমাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, ভালো মতো খেয়াল করো। বলা হচ্ছে মাটির নিচে গ্যাস বা তেল আছে কিনা তা দেখার জন্য সিসমিক সার্ভে করা হয়। এটা একটা ইংলিশ শব্দ, আমি এই শব্দটা লিখে একটু অ্যানালাইসিস করছি। সিসমিক সার্ভে, সিসমিক শব্দটা বেসিক্যালি ব্যবহার হয় ভূমিকম্প কিংবা ভূমিকে আঘাত করার ক্ষেত্রে। ধরো তুমি ভূমিকে আঘাত করেছো বা ভূমিকম্প হয়েছে, সেক্ষেত্রে আমরা সিসমিক শব্দটা ব্যবহার করে থাকি। আর সার্ভে বলতে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা। ওকে, সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ভূমিকে আঘাত করে আমরা বিশ্লেষণ করব। চলো আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আরও ভালো বুঝতে পারবো। যে সিসমিক সার্ভে করার জন্য মাটির খানিকটা নিচে ছোট্ট বিস্ফোরণ করা হয় এবং এই বিস্ফোরণটা করা হয় এই যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ভাইব্রেটর ট্রাক। অর্থাৎ বড় বড় কিছু ট্রাক থাকবে, সেই ট্রাকগুলোতে একটা ডিভাইস থাকবে, একটা যন্ত্র থাকবে, যে যন্ত্রটা হাতুড়ির মতো। হাতুড়ি করে কি, হাতুড়ি হচ্ছে আঘাত করে। সো এই বড় বড় ট্রাকগুলোতে একটা যন্ত্র আছে যেটা মাটিকে আঘাত করবে, বিশেষ করে মাটির কিছুটা নিচে গিয়ে তারপর একটা ওইখানে আঘাত করবে বা একটা কম্পন তৈরি করবে, কম্পন থেকে কিন্তু একটা শব্দ তৈরি হবে। তাহলে আমাদের প্রথম শুরুটা হয় এই জায়গায়, একটা ভাইব্রেটর ট্রাক থাকে অথবা একটা ট্রাক থাকবে যেটা ভূমিকে আঘাত করবে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে মাটির খানিকটা নিচে ছোট্ট বিস্ফোরণ ঘটানো হয় এবং বিস্ফোরণের যে শব্দটা সেটা মাটির নিচে বিভিন্ন স্তরে আঘাত করে প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসে। আমরা জানি যে আমাদের মাটির নিচে বিভিন্ন স্তর আছে, তোমরা নিশ্চয়ই ভূত্বকের ব্যাপারে জানো যে আমাদের মাটির নিচে বিভিন্ন ধরনের স্তর আছে, কেন্দ্রমণ্ডল, তারপর হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বকের বিভিন্ন স্তর। অর্থাৎ আমরা সহজ বাংলায় যদি বলি মাটির বিভিন্ন স্তর। সো আমাদের এই শব্দটা মাটির বিভিন্ন স্তরে গিয়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। ফিরে আসার পর এই শব্দটাকে রিসিভ করে এই যেখানে কিছু ডিভাইস দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরপর এই ডিভাইসগুলো হচ্ছে ওই শব্দগুলোকে রিসিভ করে। এই যে দেখো আমাদের ভাইব্রেটর ট্রাক থেকে বিভিন্ন স্তরে শব্দগুলো যাচ্ছে এবং ফিরে আসছে, ফিরে আসার পর সেটাকে রিসিভ করছে একটা ডিভাইস। এই ডিভাইসের নাম হচ্ছে জিওফোন। হ্যাঁ, আমি শব্দটা এখানে লেখাও আছে, আমি শব্দটা আরও একবার তোমাদের ফোকাসের জন্য লিখছি, জিওফোন। এবং এই ডিভাইসটা এখানেও বলা আছে জিওফোন নামে বিশেষ এক ধরনের রিসিভারে সেই প্রতিফলিত তরঙ্গকে ধারণ করা হয়, সেই প্রতিফলিত ফিরে আসা শব্দটাকে ধারণ করা হয় জিওফোন নামক যন্ত্রে। তাহলে আমরা এখানে দুটো যন্ত্রের কথা বলছি, একটা হচ্ছে ভাইব্রেটর ট্রাক যেটা দিয়ে মাটির খানিকটা নিচে বিস্ফোরণ ঘটানো হয়, সেই বিস্ফোরণের শব্দ মাটির বিভিন্ন স্তরে গিয়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে জিওফোন নামক যন্ত্রে রিসিভ করে। সেটা রিসিভ করার পরে আমরা বিভিন্ন স্তর থেকে আসা শব্দের মাধ্যমে সবগুলো শব্দকে একসাথে নিয়ে তথ্য বিশ্লেষণ করে মাটির নিচে নিখুঁত ত্রিমাত্রিক ছবি তৈরি করি। তাহলে আমাদের এখানে এরপর এটাকে কম্পিউটারে দেওয়া হয়। এই রিসিভারের সিগন্যালগুলোকে কম্পিউটারে যখন দেওয়া হয়, কম্পিউটার বিভিন্ন স্তরের সিগন্যালগুলোকে একসাথে করে মাটির নিচে একটা ত্রিমাত্রিক ছবি তৈরি করে, যার মাধ্যমে মাটির নিচে কি আছে সেই গঠনটা আমরা দেখতে পারি, বলতে পারি। এবং এখান থেকে আমরা এনশিওর হই, এখান থেকে আমরা নিশ্চিত হই যে কোথায় তেল বা গ্যাস আছে এই ব্যাপারটা। ওকে, সো আমাদের পরীক্ষায় যখন আমরা বলবো এখানে কয়েকটা কিওয়ার্ডস তোমাদের মনে রাখতে হবে। এই ধরনের কয়েকটা কিওয়ার্ডসের মধ্যে নাম্বার 1 হচ্ছে সিসমিক সার্ভে। সিসমিক সার্ভে এই শব্দটা একটু মাথায় রাখতে হবে। তারপর তোমাকে মাথায় রাখতে হবে মাটির নিচে আমরা বিস্ফোরণ ঘটাই, যার শব্দ প্রতিফলিত হয়ে বিভিন্ন স্তরে যায় এবং সেখান থেকে জিওফোনের মাধ্যমে রিসিভ হয়ে তারপর সেটা মাটির নিচে একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করে থাকে। ওকে, সো এই ব্যাপারটা থেকে আমরা মাটির নিচে তেল বা গ্যাস আছে কিনা এই ব্যাপার সম্পর্কে জানতে পারি। ওকে, নাইস।
এবার উদ্দীপকে কি বলা হচ্ছে, 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, পাথরটি একটি স্প্রিনের উপর পড়ল। আচ্ছা, তাহলে 30 মিটার উপর থেকে 2 কেজি ভরের একটা পাথর নিচে একটি স্প্রিন ছিল, সেই স্প্রিনের উপর পড়েছে এবং স্প্রিনটা সংকুচিত হয়েছে। স্প্রিনের ধ্রুবক 10⁵ জুল পার মিটার স্কোয়ার। আমরা সবার প্রথমেই চলে যাব এখানে একটা চমৎকার ব্যাপার, সেটা হচ্ছে স্পিন ধ্রুবকের এককটা নিয়ে একটু কথা বলবো। আমরা সবাই জানি স্প্রিন ধ্রুবক ব্যাপারটা কি। একটা স্প্রিনকে যখন আমরা সংকোচন বা প্রসারণ করে থাকি, হ্যাঁ, সো সেটা হচ্ছে স্প্রিনে কতটুকু বল দিচ্ছি সেটার উপর ভিত্তি করে প্রসারণ বা সংকোচনটা হয়। আমরা যত বেশি বল প্রয়োগ করব তত বেশি প্রসারণ হবে কিংবা তত বেশি সংকোচন হবে। তো সেই ক্ষেত্রে আমরা স্পিনের ক্ষেত্রে এই কথাগুলো বলতে পারি যে এফ সমানুপাতিক এক্স। এবং এখানে একটা স্প্রিন শুধু বল দিলেই প্রসারণ হবে, এখানে আরও একটা ব্যাপার আছে। আমার স্প্রিনটা কেমন, আমাদের স্প্রিনটা যদি অনেক বেশি শক্ত হয়, অনেক বেশি ধীর হয়, অনেক বেশি এটাকে আমরা বলতে পারি অনেক বেশি টাইট হয়, তাহলে স্প্রিনকে তুমি বল দেওয়ার পরেও প্রসারণ করতে কষ্ট হবে, সে কম প্রসারিত হবে। আবার স্প্রিন যদি লুজ হয়, তাহলে অল্প বল দিলেই অনেক বেশি প্রসারিত হয়ে যাবে। তাহলে আমার স্প্রিনটা টাইট নাকি লুজ, আমার স্প্রিনটার প্রকৃতি কেমন, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাকে বলা হয় স্পিন ধ্রুবক। একটা স্প্রিন কতটা টাইট বা কতটা লুজ, একটা স্পিনের ধর্মটা কেমন, এই ব্যাপারটাকে বলা হয় স্পিন ধ্রুবক, এবং সেটাই হচ্ছে এখানের সমানুপাতিক ধ্রুবকটা। তাহলে এফ সমান কে এক্স, এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এটা বলে দিবে স্প্রিনটা কেমন। সো স্প্রিনের একটা ধর্ম, স্পিন ধ্রুবক হচ্ছে স্প্রিন কেমন সেই ব্যাপারে ধারণা দিবে, স্প্রিনটা কেমন সেই ব্যাপারে ধারণা দিবে। সেই স্প্রিন ধ্রুবকের একক কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। স্প্রিন ধ্রুবকের একক হচ্ছে এই যে দেখো কে, কে এর একক হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স, নিউটন ডিভাইডেড বাই মিটার, নিউটন ডিভাইডেড বাই মিটার। সো নর্মালি স্প্রিন ধ্রুবকের একক হচ্ছে আমরা সবাই জানি নিউটন পার মিটার। তো আমি লিখেছি এখানে সেটা, স্পিন ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। বাট আমাদের প্রশ্নে দেওয়া আছে স্পিন ধ্রুবকের একক জুল পার মিটার স্কোয়ার। এটা সৃজনশীলে যেমন এসেছে, এমসিকিউর জন্য কিন্তু সমান ইম্পর্টেন্ট। আমরা দেখো নিউটনের সাথে একটা উপরে মিটার গুণ করেছি, নিচে 2টা মিটার গুণ করেছি, তাহলে হলোটা কি বলো তো? আসলে কিছুই হয়নি। কেন? কারণ নিউটন পার মিটার ছিল, উপরে নিচে মিটার দ্বারা গুণ করে দিয়েছি। উপরে নিচে মিটার দিয়ে গুণ করতে গিয়ে আমাদের উপরে পাওয়া যাচ্ছে জুল আর নিচে পাওয়া যাচ্ছে মিটার স্কোয়ার। সো আমরা বলতে পারি যাহাই নিউটন পার মিটার তাহাই জুল পার মিটার স্কোয়ার। কাজেই এটাও কিন্তু স্পিন ধ্রুবকের একটা একক। ওকে, সেই জন্য আমাদের এখানে এই এককটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমাদের প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে? আমাদের প্রশ্ন করেছে স্প্রিনটি কতটুকু সংকুচিত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো স্বাভাবিক, উপর থেকে একটা পাথর যখন পড়বে স্প্রিনটা সংকুচিত হবে। এখানে কোন ফিজিক্স কাজ করে? উপরে একটা পাথর যখন ছিল তখন তার মধ্যে একটা বিভব শক্তি জমা ছিল। এখন সে যখন পড়া শুরু করলো, ওই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হলো এবং গতিশক্তি দিয়ে সে আঘাত করেছে স্পিনের মধ্যে, ফলে স্পিনটা সংকুচিত হলো। সো স্পিন সংকুচিত হতে যে পরিমাণ শক্তি দরকার সেটা কোথায় থেকে এসেছে? ওই পাথরের মধ্যে যখন বিভব শক্তিটা জমা ছিল সেখান থেকে এসেছে। সহজ বাংলায়, পাথরের বিভব শক্তি স্পিনের সংকোচন করতে প্রয়োজনীয় শক্তি। আমরা সে কথা দিয়েই সলভ করব। তাহলে চলো, আমাদের এই অঙ্কটা যদি আমরা সলভ করতে হয় তাহলে আমরা বলতে পারি যে পাথরের মধ্যে যে বিভব শক্তি ছিল সেটা স্প্রিনকে সংকোচনে যে শক্তিটা দরকার, স্প্রিন সংকোচনে সেই শক্তিটা যোগান দিয়েছে। সো স্প্রিন সংকোচনে শক্তি, আর বিভব শক্তিটাকার পাথরের বিভব শক্তি। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমার mgh এটা হচ্ছে পাথরের জন্য, আর স্প্রিনের সংকোচনের শক্তি হচ্ছে হাফকে এক্স স্কোয়ার। আমাকে বের করতে হবে স্প্রিন কতটুকু সংকুচিত হয়েছে, অর্থাৎ এই এক্স এর মানটা আমাকে বের করতে হবে। ওকে, সো এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2mgh ডিভাইডেড বাই কে রুট ওভার, অর্থাৎ আমরা এক্সকে রেখে বাকি সব কিছুকে অপর পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে 2 ইন্টু বস্তুর ভর 2 কেজি, জি 9.8, 30 মিটার উপর থেকে ফেলা হলো, স্প্রিন ধ্রুবক 10⁵, তাকে রুট করে দেব। দিন শেষে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের স্প্রিন কতটুকু সংকুচিত হবে সেটার অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আসো, এরপর বলা হচ্ছে
পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, আচ্ছা, তার মানে পাথর এখনও 30 মিটার উপরে স্থির আছে, এখনও ছেড়ে দিই নাই। এই অবস্থায় তার মোট শক্তি কত? তো মোট শক্তি বলতে বা যান্ত্রিক শক্তি কত? যান্ত্রিক শক্তি বলতে মনে রাখতে হবে গতিশক্তি এবং বিভব শক্তি। আর যখন আমরা পাথরটা ছেড়ে দিলাম ঠিক তার 2 সেকেন্ড পরে সেটার মোট শক্তি সমান হবে কি না। তো ঠিক আছে, চলো আমরা সেটা একটু দেখি। প্রথমত যখন পাথরটা একদম উপরে স্থির ছিল ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, তখন তার গতিশক্তি হচ্ছে 0। কারণ আমরা জানি কোনো একটা বস্তু স্থির থাকলে, গতিশীল না থাকলে তার কোনো গতিশক্তি থাকবে না। আর বিভব শক্তি ডিপেন্ড করে কত উপরে সে আছে, mgh। আমরা যদি বিভব শক্তি বের করি 2 × 9.8 × 30, এটা হচ্ছে তার বিভব শক্তি। ওকে, আচ্ছা, এবার আসো যখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর আমরা একটু দেখতে চাই 2 সেকেন্ড পরে বস্তুটা কত উচ্চতায় আছে সেটা। সো 2 সেকেন্ড পর আমরা একটু দেখতে চাচ্ছি h is equal to ut plus half gt স্কয়ার। যেহেতু সে উপর থেকে নিচে যাচ্ছে তাই প্লাস হবে। h বের করব, আদিবেগ 0 কারণ সে স্থির অবস্থায় ছিল। সো হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কয়ার। 2 সেকেন্ড পরে কোথায় আছে সেটা দেখতে চাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ড পর সে 19.6 মিটার পড়েছে। তাহলে উপর থেকে আমরা পাশে ছোট্ট করে লিখে দিলাম, উপর থেকে সে 19.6 মিটার পড়েছে। তাহলে উপর থেকে যদি কেউ 19.6 মিটার চলে আসে তাহলে নিচ থেকে সে কত উপরে আছে? উপর থেকে 19.6, তাহলে নিচ থেকে হবে 10.4, টোটাল 30 মিটার। ওকে, সো এই অবস্থায় আমরা তার গতিশক্তি, তার বিভব শক্তি এবং দুটোকে যোগ করে মোট শক্তি বের করতে চাচ্ছি। দিস ইজ ভেরি সিম্পল, কারণ আমরা শক্তির নিত্যতার ব্যাপারে ভালো আইডিয়া রাখি। আমরা সবাই জানি উপর থেকে ছেড়ে দিলে একটা বস্তুর ক্ষেত্রে গতিশক্তি কীভাবে বের করে এবং বিভব শক্তি কীভাবে বের করে। তো চল আমরা করি। উপর থেকে যখন আমরা ছেড়ে দিলাম 2 সেকেন্ড পর, কথাটা উল্লেখ করে দিলাম যেহেতু 2 সেকেন্ড পরের ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। 2 সেকেন্ড পর গতিশক্তি হচ্ছে, নর্মালি গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, অথবা এটাকে আমরা চাইলে কিন্তু হাফ এম ভি স্কোয়ারকে এভাবেও লিখতে পারি। ভি স্কোয়ারের পরিবর্তে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা mgh লিখতে পারি। তবে এই ক্ষেত্রে h বলতে বস্তু যেইটুকু গতিশীল হয়েছে সেটা। তাহলে আমাদের বস্তু কতটুকু গতিশীল হয়েছে, উপর থেকে কতটুকু পড়েছে, 19.6 মিটার পড়েছে, কাজে এখানে h এর মান 19.6। ওকে, এখানে যেটা আসে। আর বিভব শক্তি কত? সো বিভব শক্তি হচ্ছে বস্তু ভূমি থেকে কত উপরে আছে। সো ভূমি থেকে বস্তু 10.4 মিটার উপরে আছে। এখন আমরা যখন দুটোকে একসাথে যোগ করব তো তাহলে আমাদের কি পাবো? মোট যান্ত্রিক শক্তি পাবো, মোট যান্ত্রিক শক্তি। সো মোট যান্ত্রিক শক্তি হচ্ছে এই দুটোকে যোগ করে দাও, যোগ করার পর যেটা আসবে, তো দেখা যাচ্ছে যে মোট যান্ত্রিক শক্তি আসলে সমান আসবে। কেন সমান আসবে? কারণ এখানে 2 × 9.8 × 30। ওকে, যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এখানে যে মানটা আসবে, আর এখানে দেখো এখানেও কিন্তু তোমার দুটাকে যোগ করার পর সেম মানটা আসবে। তার মানে আমাদের যান্ত্রিক শক্তিটা সমান থাকছে। ক্যালকুলেশনটা তোমাদের উপরে রেখে দিলাম, তোমরা ক্যালকুলেশনটা করো। সো আমাদের দুই ক্ষেত্রে যান্ত্রিক শক্তিটা সমান থাকবে। ওকে।